हेलो डियर गाइस, क्लास 11 सेमिस्टार 1 प्रथम जो कविता रही है सेटा आज के आमी तोमादेर लाइन बाय लाइन एनालाइसिस करब। तो लाइन बाय लाइन एनालाइसिस करार आगे तोमादेर आमी किन्तु आगे किछु इनफरमेशन दिए राखबो, ठीक है। तो ये जेहेतु तोमादेर फार्स्ट सेमिस्टार होच्छे एमसिकिউ बेसिसे परीक्षा होच्छे और এই কবিতা থেকে তোমাদের কিন্তু 4 নম্বর কোশ্চেন থাকছে। তোমাদের মনে হতে পারে যে এই কবিতাটার নামটা একটা কিন্তু অনেকটা বড় নাম। তো তোমাদের বলে রাখি, যখন এই ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন কবিতাটা লিখেছেন তখন কিন্তু কোনো রকম টাইটেল দেননি, যেহেতু তিনি ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে বসে এই কবিতাটি সেপ্টেম্বর 3 তারিখে 1802 সালের সেপ্টেম্বর 3 তারিখে লিখেছিলেন এবং সেটাকে যখন পাবলিশ করার সময় সেইটাকেই কিন্তু এটা টাইটেল হিসেবে দেওয়া হয়। প্রথম দিকে কিন্তু তিনি কিন্তু কোনো টাইটেল দেননি। তো দেখবো যে কবিতাটা আমরা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যদি জন্মটা বলি সেটা হচ্ছে এপ্রিল 1770 সালে এবং তিনি মারা যান হচ্ছে এপ্রিল 23 হচ্ছে 1850 সালে। যেহেতু বললাম যে এই কবিতার টাইটেলটা তিনি কিন্তু দেননি, পরবর্তীতে এই টাইটেলটাকে পাবলিশ করার সময় দেওয়া হয়েছিল। এটা যদি ফুল টাইটেল তাহলে বলি, ফুল টাইটেল হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802, তাই না? এটা হচ্ছে লেখা হয়েছে, তাহলে দেখো এখান থেকে তোমরা বুঝতে পারছো লেখা হয়েছিল আর সেপ্টেম্বর হচ্ছে 3 তারিখে 1802 সালের এবং পাবলিশ করা হয়েছিল যে 2 ভলিউমস এখানে, এবং সেটা 1807 সালে কিন্তু এটা পাবলিশ হয়েছিল। এই জিনিসগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ এমসিকিউ যেহেতু কোশ্চেন হচ্ছে তোমাদের কিন্তু এগুলো পড়া অনেক জরুরি। এটার টাইপ যদি আমরা বলি, এটার টাইপটা কি হচ্ছে, এটা একটা পেত্রাকান সনেট এবং তার সাথে সাথে আমরা কি বলবো, এটা পেত্রাকান সনেট। সনেটের তিন রকম ভাগ রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একরকম পেত্রাকান সনেট। এই পেত্রাকান সনেটটা কেন বলছি, প্রথম যে 8 লাইন হয় সেটাকে বলা হয় অক্টেট এবং পরের যে 6 লাইন হয় সেটাকে বলা হয় সেস্টেট, ঠিক আছে। এবার যদি বলা হয় সনেট কি, আশা করি তোমরা জানো সনেট হচ্ছে কি, আর সনেট ইজ আ পোয়েম অফ 14 লাইনস, অর্থাৎ 14 লাইনের একটা কবিতা উইথ স্পেশাল রাইম স্কিম। সেখানে কিন্তু একটা স্পেশাল রাইম স্কিমকে মেনটেন করা হয়, ঠিক আছে। এইবার এই কবিতাটার যদি রাইম স্কিমটা যদি বলি, তাহলে আমরা এই কবিতার রাইম স্কিম হচ্ছে এ বিবিএ এবং সিডি এই প্যাটার্নে কিন্তু পুরো কবিতাটা চলছে। এই ওয়ার্ডসওয়ার্থ আমরা যদি বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হাত ধরেই কিন্তু তোমাদের যে রোমান্টিক যে পোয়েট্রি সেইটা কিন্তু সূচনাটা বলা যায়। লিরিক্যাল ব্যালাড যখন তিনি লেখেন 1798 সালে, তার হাত ধরেই মোটামুটি বলা যায় যে রোমান্টিক যে মুভমেন্ট, রোমান্টিক যে কবিতার যে সেটা শুরুটা কিন্তু তার মাধ্যমে হয়। তো এই জন্য কি বলছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ কল্ড ফাদার অফ রোমান্টিক পোয়েট্রি, এই জন্য তাকে বলছে ফাদার অফ রোমান্টিক পোয়েট্রি বলা হয়। তো এই কবিতাটার একটু ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপটটা দেখে নিই যে কি তখন কবিতাটা লিখেছিলেন। তো যদি বলা হয়, দেখো কি বলছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজ, আমরা তো পাচ্ছি নামটা, যে তখন একদিন কি হচ্ছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজ হচ্ছে এটা ইংল্যান্ডে অবস্থিত এবং লন্ডন শহরের একটা সেতু, হ্যাঁ, যেটা হচ্ছে যেটি টেমস নদীর উপর অবস্থিত নির্মিত। তাহলে ভালো করে মনে রাখবে জিনিসটা, যে এই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ নামটা পাচ্ছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজটা পাচ্ছে, সেটা কিন্তু ইংল্যান্ডে এবং লন্ডন শহরে অবস্থিত, যেটা হচ্ছে টেমস নদীর উপরে তৈরি করা আছে, সেতুটা এখনো রয়েছে, ঠিক আছে। তো একদিন মানে এই তারিখটাতে যেটা বলছে সেপ্টেম্বর 3 তারিখে 1802 সালের একদিন কবি আর তার বোন হচ্ছে ডরোথিকে নিয়ে তিনি ফ্রান্সে যাচ্ছিলেন। এই ফ্রান্সে যাওয়ার সময় লন্ডন থেকে ডোভারে যাওয়ার পথে, অর্থাৎ তাকে লন্ডন থেকে ডোভার হয়ে যেতে হবে, এই জায়গাটার পথে কি হচ্ছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে তিনি সকালবেলাতে যান। তো সকালবেলা যাওয়ার সময় সকালের যে সূর্যলোকে যে সূর্যের যে আলো, সেই সূর্যের আলোতে হচ্ছে লন্ডন নগরীতে একদম মানে স্নাত হয়ে গেছে বা স্নান করে গেছে, এরকম ব্যাপারটা একদম এত সৌন্দর্য দেখে, লন্ডন নগরীর যে সৌন্দর্য সকালবেলা দেখে সূর্যের আলো পড়ে এত চকচক করছে, এত সুন্দর লাগছে দেখতে, এই দেখে সে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান এবং সেখানেই কবি তার ঘোড়ার গাড়িটাকে থামিয়ে, অর্থাৎ ঘোড়া গাড়ি করে যাচ্ছিলেন, এই ঘোড়ার গাড়িটাকে থামিয়ে সেই ওয়েস্টমিনিস্টারের উপর দাঁড়িয়ে সেখানে বসে কবিতাটা লিখেছেন। এই জন্য কবিতাটার নাম হচ্ছে এইরকম। তাহলে বোঝা গেল ব্যাকগ্রাউন্ডটা। তাহলে তাহলে আমরা এবার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করি। তাহলে আমরা দেখলাম যে কি হচ্ছে, কবি তার বোন হচ্ছে যখন হচ্ছে যাচ্ছিলেন, তাই তো ঘোড়ায় গাড়ি চড়ে, তখন সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে সেই যে লন্ডন শহরকে দেখে এত সুন্দর যে দৃশ্য লাগছে সকালবেলায়, তা এর আগে হয়তো ঠিকমতো দেখেনি কোনোদিন এই সৌন্দর্যটাকে, এটা আজকে দেখে সেই দিন দেখে কি হচ্ছে এত অনুভূত হয়, এত মুগ্ধ হয়ে যান তিনি। তো তিনি এই কবিতাটা লিখেছেন। তো এই কবিতাটা লেখার দেখো প্রথম দিকে ওই জন্য আলোচনাই হচ্ছে সেই সৌন্দর্যটাকে বর্ণনা করছেন এখানে।
বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, যে পৃথিবীর আর এত সুন্দর কিছু দেখানোর আর কিছু নেই, আর এই রকম সুন্দর কিছু দেখাবে এইরকম কিছু নেই। ফেয়ার মিনস হচ্ছে এখানে সুন্দর। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই আ সাইড অফ কিং ইন ইটস ম্যাজেস্টি। এই দুটো লাইন যদি বলি তাহলে ডাল বলছে, কি বলছে, ডাল মানে হচ্ছে নির্বোধ বা বোকা। হি উড বি অফ সোল, অর্থাৎ মনের দিক থেকে বা আত্মার দিক থেকে সে খুব বোকা। হু কুড পাস বাই, যে কিনা চলে যেতে পারে, আর সাইড শো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, ম্যাচিং মানে মহিমা বা হৃদয় স্পর্শী বলতে পারো, যে এত সুন্দর একটা মহিমাময়, এত সুন্দর একটা দৃশ্য দেখে যে পাশ কাটিয়ে চলে যেতে পারে, যেই এত সুন্দর দৃশ্যটাকে যে আনন্দ উপভোগটা না করে যে চলে যেতে পারে, সে আত্মার দিক থেকে কি বোকা বা অনুভূতিহীন একেবারে বলতে পারো। ঠিক আছে, এটা বলছেন কবি। দ্য সিটি, পরের লাইন বলছে দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। তো বলছে দিস সিটি বলতে এখানে কিন্তু লন্ডনের কথা বলেছে। ঠিক আছে, আর এই ডথ কথাটা হচ্ছে একটা আর্কাইক ফর্ম, হচ্ছে আগেকার দিনে এটা ব্যবহার করা হতো, কবিরা ব্যবহার করতেন, আর এখনকার যদি বলি এটা হচ্ছে ডাস হবে। লাইক এ গার্মেন্ট মানে পোশাকের মতো পরে রয়েছে, ওয়্যার মানে পরিধান করা, ঠিক আছে, পোশাক পরে থাকা। দ্য বিউটি অফ দ্য মর্নিং, বিউটি অফ দ্য মর্নিং মানে সকালের সৌন্দর্যটাকে। তাহলে এই শহরটাকে যখন যদি ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে দেখছেন, যে এত সুন্দর সকালটাকে দেখছেন, যেমন হচ্ছে আমরা মানুষ যখন পোশাক পরলে কি হয়, সৌন্দর্য বেড়ে যায়, ঠিক তেমনি বলছে এত সুন্দর লন্ডন নগরীকে লাগছে যে মনে হচ্ছে তিনি বিউটির পোশাক পরে রয়েছেন, সকালের যে সুন্দর যে বিউটি সেটাকে পরে রয়েছেন। এবং সকালবেলা যেহেতু জঞ্জাটপূর্ণ নয়, সেই সময় গাড়ি ঘোড়া সব বন্ধ রয়েছে এবং পরিবেশটা খুব শান্ত, সাইলেন্ট অ্যান্ড বেয়ার মানে উন্মুক্ত, অর্থাৎ সেখানে গাড়ি ঘোড়ার যে ভিড় সেগুলো কিন্তু সেই রকম ছিল না, একদম ফাঁকা দেখতে পাচ্ছেন, পরিষ্কার দেখতে পাচ্ছেন। আবার কি দেখতে পাচ্ছেন, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাইস। তাহলে শিপস মানে জাহাজ, টাওয়ার উঁচু উঁচু টাওয়ারগুলো, ঠিক আছে, তোমাকে ছবিতে দেখাচ্ছি দেখো। ডোমস যে গম্বুজ, তোমার ছবিতে দেখাবো দেখো। থিয়েটার্স যে নাট্যশালাগুলো, এবং টেম্পলস অর্থাৎ মন্দির বা সেখানকার গির্জাগুলো কি হচ্ছে, সেগুলো সবই কিন্তু সুন্দর লাগছে দেখতে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড দ্য স্কাই, ওপেন সেটা উন্মুক্ত রয়েছে, খোলা রয়েছে। আনটু হচ্ছে এখানে কি হচ্ছে, এটা একটা আর্কাইক ফর্ম, যার হচ্ছে এখন বর্তমান মিনিং যদি বলি আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, একদম মাঠ থেকে আকাশ পর্যন্ত একেবারে সব একবার সৌন্দর্য লাগছে, খুবই সুন্দর লাগছে এইটা বলছে। অল ব্রাইট, সবগুলোই কি করছে, চকচক করছেন, গ্লিটারিং, এবং ব্রাইট মানে উজ্জ্বল, এবং গ্লিটারিং মানে চকচক করছে। ইন দ্য স্মোকলেস ইয়ার, স্মোকলেস মানে সেখানে ধোঁয়া নেই, এরকম কলকারখানার এখনো ধোঁয়া সকালবেলায় শুরু হয়নি, এই রকম একটা পরিবেশে যখন কবি দেখছেন যে এত সুন্দর লাগছে সেই প্রত্যেকটা জিনিসকে, সেটা বলছেন। দেখো এই স্ট্যান্ডাটাকে আবার যদি বলি তাহলে দেখো কিভাবে হচ্ছে, যে এইরকম বলছে যে আমরা এখান থেকে যদি ধরি আগে, প্রথম থেকে এখান থেকে এই পর্যন্ত আসি যদি আগে, থাকো কি বলছে, এই শহরটা বলছে যে সকালবেলায় একটা সৌন্দর্যের পোশাক পরে রয়েছে, এবং সকালবেলা যেহেতু খুব সাইলেন্ট, বিয়ার এবং উন্মুক্ত, ফাঁকা দেখা যাচ্ছে সমস্ত কিছু এখানকার। সূর্যের আলো করে সেখানকার চকচক করছে, কোনগুলো, শিপস, টাওয়ার, ডোমস এবং থিয়েটার্স, টেম্পল, এগুলো সবগুলোই চকচক করছে, এবং খোলা মাঠ থেকে আকাশ পর্যন্ত সবগুলোই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সেই ধোঁয়াহীন বা পরিবেশে। দেখো কলকারখানার ধোঁয়া নেই, এখানে কুয়াশা নেই, এরকম একটা পরিবেশে। তো এইটা দেখে বলছে যে এত সুন্দর দৃশ্য দেখে বলছে যে কবির প্রথম লাইন যদি বলি, যে এত সুন্দর দৃশ্য মনে হয় আর পৃথিবীতে কোথাও নেই, এত সুন্দর দৃশ্য। আর এই রকম একটা সুন্দর দৃশ্য দেখে কেউ একজন যদি পাশ কাটিয়ে চলে যেতে পারে, সেই সৌন্দর্যটাকে যদি উপভোগ করে না করে যদি চলে যায়, তাহলে সে আত্মার দিক থেকে একদম নির্বোধ বা বোকা, একেবারে অনুভূতিশীল সে, এইটা বলেছেন। তো আমরা যদি দেখি যে এই প্রথম 8টা লাইন, এটাকে বলা হচ্ছে অক্টেভ। এবার রাইম স্কিমটা তোমরা যদি বোঝার চেষ্টা করো, এখানে যেমন ছিল এ বি বি এ, দেখো এখানে কি রয়েছে এ বি বি এ, তার মানে হচ্ছে তোমরা যদি দেখো এই যে প্রথম লাইনটা যদি এ বলি, এটা যদি বি বলি, এটা এ বি বি এ যদি বলি, দেখো তাহলে এই যে ফেয়ারের সাথে এই ওয়্যার মিলেছে, দেখো এ লাস্টের ওয়ার্ডগুলো দেখবে, এবং এই বাইয়ের সাথে ম্যাজেস্টি, দেখো
হ্যাঁ, এই যে মিলটা হচ্ছে এ বি বি এ, ঠিক আছে। আবার এখানে দেখো এই যে ফেয়ারের সাথে এই যে বেয়ার মিলেছে, এবার এ বি বি এ, দেখো এখানে লাই এর সাথে এই যে বাই লাই, ঠিক আছে, স্কাই, আবার এই যে হেয়ার বেয়ারের সাথে ইয়ার, এই যে ম্যাচিংটা, অর্থাৎ এই প্যাটার্নের লাস্টের ওয়ার্ডগুলো দেখছে এইভাবে কিন্তু ওটা লেখা রয়েছে। এবং প্রথম এই লাইনটাকে বলেছে অক্টেভ। নেক্সট দেখো এখানে কি বলছে, পরের স্ট্যান্ডার দেখি, নেভার ডিড শান মোর বিউটিফুলি স্টিপ ইন ইস পাস স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। তো কবি এই সুন্দর দৃশ্য দেখে কি বলছে, বলছে নেভার ডিড শান মোর বিউটিফুলি স্টিপ, যে সূর্য কখনোই এর আগে কখনো মানে এত সুন্দরভাবে স্টিপ মানে গড়িয়ে যায়নি, অর্থাৎ সূর্যের আলো কিন্তু এর আগে কখনোই এত সুন্দরভাবে ছড়িয়ে পড়েনি। কোথায়? সেই যে ভ্যালি রক পাহাড়ে এতখানে ছড়িয়ে পড়েছে। তার প্রথম হিজ ফার্স্ট স্প্লেন্ডার মিনস হচ্ছে তার যে উজ্জ্বল দ্যুতি বা প্রভা, ঠিক আছে, এইটাতে কথা বলছে। তো সুন্দরভাবে কিন্তু কোথাও কিন্তু এর আগে কিন্তু মানে সেকে প্লাবিত করেনি। তো এইবার কিন্তু এখন কিন্তু প্লাবিত, এত সুন্দরভাবে দেখছে যে একদম প্লাবিত করে সৌন্দর্য মনে হচ্ছে। আই নেভার শ, নেভার, নেভারটা কিন্তু শর্টকাট দেওয়া আছে, এটা কিন্তু NEVER আছে, ঠিক আছে। নেভার আই স মানে আমি কখনো দেখিনি, নেভার ফেল্ট কখনো অনুভব করিনি, আ কাম সো ডিপ এতটা শান্ত এতটা স্নিগ্ধ আমি কখনোই অনুভব করিনি। দ্য রিভার বলতে এখানে কিন্তু টেমস নদীর কথা বলেছে। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। দ্য রিভার গ্লাইডেথ মানে হচ্ছে বয়ে চলে এখানে, ঠিক আছে। হিজ সুইট উইল, এখানে তার নিজের সুইট উইল মানে সুইট মানে তো মিষ্টি, উইল মানে ইচ্ছা, তো এখানে বলছে স্বাধীন ইচ্ছায় সে কিন্তু বয়ে চলেছে। এখানে এই যে যেখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই যে নদীটা কিন্তু একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ অপ্রাণীবাচক বস্তু, কিন্তু অপ্রাণীবাচক জিনিসকে এখানে হিজ ইউজ করেছে। তো এইখানে যখন এই যেরকম অপ্রাণীবাচক জিনিসকে যখন প্রাণীবাচকের সঙ্গে গুণাগুলির সঙ্গে যখন তুলনা করা হয়, তখন সেখানে দেখো এখানে হিজ ইউজ করেছে, তখন এটাকে পার্সোনিফিকেশন বলা হয়, অর্থাৎ এখানে পার্সনের সঙ্গে একটা কম্পেয়ার করেছে, তো এটাকে বলা হয় পার্সোনিফিকেশন। তো কি বলেছে, এই নদীটা টেমস নদী তার নিজের স্বাধীন ইচ্ছাতে বয়ে চলেছে, অর্থাৎ সকালবেলায় সেখানে জাহাজ চলছে না, নাবিক চলছে না, কোনো রকম বাধা বিঘ্ন করছে না। তো এই রকম পরিবেশে যখন নদীটা বয়ে চলেছে, সেটাই এখানে বলছে তার নিজের স্বাধীন মতো সে বয়ে চলেছে। আর এত সুন্দর দৃশ্য দেখে কবি এবার কি বলছে, ডিয়ার গড এক্সক্লেমেশন মার্ক দিয়েছে, অর্থাৎ সে কিন্তু খুবই একদম ওভারজয়েড, ডিয়ার গড বলছে, খুবই এক্সক্লেমড হয়ে গেছে সে কবি। এই জন্য বলছে দ্য ভেরি হাউস সিম অ্যাসলিপ, যে প্রত্যেকটা বাড়ি সেই সকালবেলা রয়েছে, সবগুলো মানুষ কিন্তু যে এখনো উঠেনি সেরকমভাবে, এই জন্য বলছে এভরি হাউস সিম অ্যাসলিপ, প্রত্যেকটা বাড়ি যেন ঘুমোচ্ছে। প্রত্যেকটা বাড়ি আসলে না, এখানে প্রত্যেকটা বাড়ি বলতে প্রত্যেকটা বাড়ির মানুষরা ঘুমোচ্ছে। এখানেও কিন্তু বাড়িদেরকে পার্সোনিফিকেশন করা হয়েছে, পার্সোনিফাই করা রয়েছে এখানে, অর্থাৎ বাড়িগুলো এখানেই বলছে প্রত্যেকটা বাড়ি ঘুমাচ্ছে, অর্থাৎ বাড়ি না, এখানে বাড়ির মানুষগুলো ঘুমাচ্ছে প্রত্যেকটা। ওকে, আর এইগুলো দেখে কি মনে হচ্ছে দেখো, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এখনো সব যে মাইটি হার্ট শক্তিশালী যে হৃদয়টা এখনো কিন্তু চুপচাপ ভাবে শুয়ে রয়েছে। এখানে হার্ট বলছে কেন, হচ্ছে লন্ডন হচ্ছে কি ইংল্যান্ডের হচ্ছে ক্যাপিটাল বা রাজধানী, এই জন্য কি বলছে এইখানে বলছে যে এটাকে হার্ট বলছে, কেন্দ্রস্থল, ঠিক আছে। আর এখন এই সকালবেলায় কি হচ্ছে, সেটা কিন্তু ঘুমিয়ে আছে, চুপচাপ রয়েছে, এখন শান্ত রয়েছে, এখনো পরিবেশটা কিন্তু যে চঞ্চলতা কিন্তু সৃষ্টি হয়নি। তো এই ছিল কবিতাটা। কবিতাটা হচ্ছে দেখো এই ওয়ার্ডসওয়ার্থ একদম ন্যাচারাল পয়েন্ট, তার প্রত্যেকটা কবিতায় আমরা প্রকৃতির ছাপ কিন্তু পাই। এই কবিতাটাও তার মধ্যে আমরা প্রকৃতির ছাপ পেয়েছি, যে প্রকৃতিকে হচ্ছে সুন্দরভাবে সেই শহরটাকে একেবারে সৌন্দর্য, সকালের যে সৌন্দর্য, সূর্যের আলো ঝলমল করে দিয়েছে সকালবেলায়, এত সুন্দর দৃশ্য দেখে কবিতা একদম মুগ্ধ হয়েছেন কবি, আর এই কারণেই কবিতাটা তিনি লিখেছেন। এই ছিল কবিতাটা। তোমরা যদি কবিতাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ।